এনসিপি থেকে পদত্যাগ করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তাসনিম জারা। কি কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন? তাসনিম জারাই হুট করে দল থেকে পদত্যাগ করলেন। কেন পদত্যাগ করলেন? কি কারণে তাকে পদত্যাগ করতে হলো? কি কারণে তাকে স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে? সময়ের অপেক্ষা মাত্র এনসিপির বিলীন হয়ে যাওয়ার বিষয়টি। ডক্টর ইউনূসকে বিদায় হতে দেন, দেখবেন আসিফ মাহফুজ সহ নাহিদ সহ যারাই আছে তাদের বিরুদ্ধে কি পরিমাণ ক্লেম হয়তো আমরা দেখতে পাই। আমার ধারণা, কারণ ঘটনা তো ঘটতেছে। কেন হঠাৎ করে তাসনিম জারা এই এনসিপি ছেড়েছেন? ডোভাল বললেন ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন, এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার কাছে, বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিনি ফোন নিলেন, আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন বাংলাদেশে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন তারেক রহমান ভারতের পারমিশন নিয়ে কিন্তু বাংলাদেশে আসতে সক্ষম হয়েছে। কিন্তু এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে এটা কি কঠিন হুঁশিয়ারি দিলেন, যেটা শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আপনারা যদি নরেন্দ্র মোদীর বক্তব্যটা শুনেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দর্শকরা দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। করে দিয়েছেন খলিলুরকে খুব একটা গুরুত্ব তিনি ইদানিং কালে দিচ্ছেন না, কিন্তু তিনি গুরুত্ব না দিলেও ভারত তো চুপ করে বসে থাকতে পারে না। কারণ কথাই হয়েছিল যে দোহা বৈঠকের পর ফলো আপ বৈঠক হবে, এবং ফলো আপ নিয়ে অজিত ডোভাল চাপ দিতে শুরু করেছেন খলিলুর রহমানকে। বলছেন কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার সরকার, বলুন। নির্বাচনের দিন তো এগিয়ে আসছে, আর দেরি করলে কবে আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন ফাইল করবে, তারা কবে নমিনেশন ফাইল? ডোভালের চাপে খলিলুর এক সময় বলে ফেললেন যে আগামী কাল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, তাকে স্পষ্ট জিজ্ঞেস করব যে তিনি ঠিক কি করতে চলেছেন সেটা স্পষ্ট করে বলুন। এবং তারপরে কি হলো? অ্যাপয়েন্টমেন্টের সময় জেনে নিলেন ডোভাল, এবং নির্দিষ্ট দিনে তিনি চলে গেলেন খলিলুর রহমান মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় কথা বলতে। কথা চলছে দুজনের, আর তখনই ফোন গেল অজিত ডোভালের। ফোন এলো আমাদের খলিলুর রহমানের মোবাইলে। ফোনটা রিসিভ করে দু চার কথা হতে না হতেই ডোভাল বললেন ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন, এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার কাছে, বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। ইউনূস সাহেবের সাহস হয়নি অস্বীকার করতে, তিনি ফোন নিলেন, আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন ইংরেজিতে তার বাংলা তর্জমা করলে এমনটা দাঁড়ায়। নমস্কার প্রধান উপদেষ্টা সাহেব, দিল্লি ও দোহার বৈঠকে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা এবং আমেরিকার প্রতিনিধি দল সবার সামনে বসে আলোচনা হয়েছিল, এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে মুক্ত, স্বচ্ছ, সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু আপনার সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন। মনে রাখবেন, আপনার সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনার অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করবে, এটা চলতে পারে না, এবং সারা পৃথিবী আজকে বলে দিচ্ছে এটা চলবে না। আওয়ামী লীগ সরকারের 15 বছরের ফ্যাসিস্ট শাসনে অত্যাচারের রেকর্ড যা ছিল, সে রেকর্ড ভেঙে দিয়েছে আপনার 15 মাসের সরকার। এর পরেও ভারত এবং বিশ্ব আপনাকে সহ্য করেছে, কিন্তু আর নয়। আমাদের কাছে, ভারতের কাছে আমাদের ট্রাম্প সাহেবের, প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট নির্দেশ এসেছে বাংলাদেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত যেটা নেব সেই সিদ্ধান্ত তার। কিন্তু সেই জন্যই ভারত কোনো রকম ভাবে কোনো জিনিসটা খারাপ জায়গায় পৌঁছক, আরো খারাপ হোক, চূড়ান্ত খারাপ জায়গায় যাক, এটা আমরা চাইনি। সুতরাং ভারত আপনাকে এতদিন সহ্য করেছে, কিন্তু আর নয়। আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না, এটাই ঠিক আছে এখনো পর্যন্ত। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন। এই কথার কি মানে হতে পারে সেটা আপনি আপনার নিজের মতো করে এর মানেটা তৈরি করে নিন। এই বার্তালাপের খবর নয়াদিল্লির সাউথ ব্লকের সর্বত্র এখন আলোচনার বিষয়। সেখান থেকে তৈরি থাকার আদেশ নতুন করে চলে গেছে কলকাতার বিজয় দুর্গে, যা কিনা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার। সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কি বলবো, একটা খুব বড় একটা ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন, তার মুখোমুখি হওয়ার মতো দিন আসছে। আজকে একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরিত হলো এবং মাদ্রাসার দেয়াল টেয়াল একেবারে উড়ে গেল। মানে পুলিশ খুঁজে পেল যে সেটা মূলত বোমা তৈরির আস্তানা। একটি মাদ্রাসা কিভাবে বোমা তৈরির আস্তানা হয়? সেখানে তো দ্বীনি শিক্ষা দেওয়ার কথা, সেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার কথা, সেখানে মানবিক মূল্যবোধ তৈরি করার কথা।
কিন্তু সেখানে বোমা তৈরির কারখানা কেন হবে? কি ঘটেছে, কোথায়? কেরানীগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। সেখানে গণমাধ্যমের শিরোনাম বলছে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির সরঞ্জাম সহ যা পাওয়া গেল। প্রচুর জিনিসপত্র পাওয়া গেছে বোমা তৈরির, এবং সেখানে জিহাদি বইটইও পাওয়া গেছে। তার মানে এটা যে একটা জঙ্গি গোষ্ঠীর আস্তানা, এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। যখন কিনা সরকারের মধ্য থেকে কেউ কেউ বলার চেষ্টা করছেন জঙ্গি ব্যাপারটা নাকি নাটক, বিগত সরকার জঙ্গি নাটক সাজিয়ে আলেম ওলামাদের নাকি শায়েস্তা করার একটা পথ খুঁজেছিল। আদতে বাস্তবতাটা কি চলুন একটু দেখে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় সকাল 10:30টায়, এটা গতকালকের ঘটনা, একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকালকে এই ঘটনা ঘটেছে, আজকে এসে ব্যাপারটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিন্তা করেন, বিস্ফোরণে উম্মাল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাটির একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে গেছে। দেয়াল উড়ে গেছে, কত বড় বিস্ফোরণ চিন্তা করা যায়। সেখানে ঘটেছে, এতে নারী শিশু সহ 4 জন আহত হয়েছে। পুলিশ জানাচ্ছে ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট যেসব সরঞ্জামাদি পেয়েছে সেগুলোর মধ্যে একটি তালিকা যেটা দিয়েছে, এর মধ্যে রয়েছে গোল বল জাতীয় কথিত বোমা, উচ্চ ক্ষমতা সম্পন্ন পাইপ বোমাও ছিল যেটা দূরে মারা যায়, শটগানের সীসা গুলি, সাদা রঙের পাউডার যেটা গান পাউডার হিসেবে পরিচিত হতে পারে, গান পাউডার এটা হতে পারে, কেমিক্যাল কন্টেইনার মানে কেমিক্যালের পুরো কন্টেনার ছিল, বৈদ্যুতিক ড্রিল মেশিন, হাতুড়ি, টাকা গণনার মেশিনও ছিল, একটি ফিঙ্গার স্টেপ চাকু, সিলভার রঙের হ্যান্ডকাপ, স্পাই ক্যামেরাও তাদের কাছে ছিল, বিভিন্ন ধর্মীয় বই বলতে হবে, এখন তো আর জেহাদি বই বলা যাবে না, ধর্মীয় বই বলতে হবে, ধর্মীয় বই, প্লাস্টিকের পুরুষাঙ্গ, কি ভয়াবহ ব্যাপার, ওখানে প্লাস্টিকের পুরুষাঙ্গ পাওয়া গেছে, সেক্স জেল, গ্লিসারিন, পুলিশের বেল্ট, ওয়্যারলেস সেটের চার্জার, রিমোট কন্ট্রোল, চাবির রিং, এই সব পাওয়া গেছে সেখানে। তো একটা মাদ্রাসায় সেখানে পুরুষের মানে কৃত্রিম পুরুষাঙ্গ পাওয়ার কি কারণ? সেখানে সেক্স জেল কেন পাওয়া যাবে? এই প্রশ্নগুলো যদি করা যায় তাহলে আপনি হয়ে যাবেন নাস্তিক। আপনার বিরুদ্ধে এই জিহাদিরা সুর তুলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু বাস্তবতা কি দেখুন। পরে উদ্ধারকৃত ককটেল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকার ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজকে তিনি ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল কাজ করছে এই কথা জানিয়েছেন। এখনো অভিযান চলছে। ককটেল, দাহ্য পদার্থ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এত বড় ঘটনা, সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরির কোনো দাম আছে এই দেশে? পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে, এমন কথা বলেছেন তিনি। প্রত্যক্ষদর্শী সিএনজি চালিত অটোরিকশা জাকির হাসান বলেন, হঠাৎ বিকট শব্দের সঙ্গে একটি ইটের মতো বস্তু তার মাথায় এসে আঘাত করে, এতে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে আদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ভবনের মালিক পারভিন বেগম জানান, 2022 সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। পরে মুফতি হারুন নামে এক ব্যক্তি মাদ্রাসা পরিচালনার উদ্দেশ্যে ভবনটি ভাড়া নেন। প্রায় 3 বছর ধরে নিয়মিত ভাড়া পরিশোধ করা হচ্ছিল। আলামিন ও তার স্ত্রী আসিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। মুফতি হারুন মাঝে মাঝে সেখানে আসতেন। বিস্ফোরণে মাদ্রাসা ভবনের আসবাবপত্র, জানালার কাঁচ ভেঙে যায়, দেয়ালের একটি অংশ উড়ে যায়, আশেপাশের কাঁচ এবং দেয়ালের টুকরো ছড়িয়ে পড়ে। পাশের মোহাম্মদ হোসেনের মালিকানাধীন ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। পাশে আরেকটা ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় মাদ্রাসা শিক্ষক আলামিনের 2 ছেলে, উমায়েদ 10 বছর বয়স, আব্দুল্লাহ 8 বছর বয়স, মেয়ে রাবিয়া 6 বছর বয়স এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন 45 বছর বয়স, তারা আহত হয়েছে। এখানে এই ঘটনা কিন্তু শেষ হয়ে যাবে হয়তো। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই মাদ্রাসা মালিক মুফতি হারুন, উনি কে, কেন, কি উদ্দেশ্যে এটা ভাড়া নিয়েছিলেন, কি করতেন সেখানে বোমা তৈরির একটা পুরো কারখানা কেন পাওয়া গেল, সেখানে মানে কি বলে যে পুরুষের কৃত্রিম অঙ্গ সেটা কেন পাওয়া গেল, সেক্স জেল কেন সেখানে পাওয়া যাবে, কি আদতে হতো, মাদ্রাসার নামে ওখানে কি হতো। বাংলাদেশে গোটা দেশবাসী যখন নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছে, তখন একটা ধর্মীয় প্রতিষ্ঠানে যদি বোমার কারখানা পাওয়া যায় তাহলে কি বলার আছে? কিছু কি বলার আছে? আমাদের কি মন খুলে প্রাণ খুলে কিছু বলার অপশন রয়েছে, নাকি কোনো কিছু বলতে গেলেই বড় ধরনের সমস্যা হবে? দর্শক, আপনার কি মনে হয় এই দৃশ্যগুলো কি প্রমাণ করে? বাংলাদেশে কি জঙ্গি গোষ্ঠী নেই? বাংলাদেশে জঙ্গি নামক যা কিছু হয়েছে সেগুলো সবই নাটক? বাংলা ভাই আসলে একটা নাটকেরই চরিত্র ছিল? শায়ক আব্দুর রহমান তারা কি নাটকের অংশ ছিল? বিভিন্ন জঙ্গি বিভিন্ন সময় যারা ধরা পড়েছে এবং জেল থেকে এখন বেরিয়ে এসে অবাধে বিচরণ করছে, তারা বোধহয় একটা নাটকের অংশই ছিল। তা না হলে মাদ্রাসাতে এরকম বোমা বানানোর কারখানা কেন পাওয়া যাবে? জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিঃসন্দেহে তারা অস্তিত্ব সংকটের মধ্যে চলে যাচ্ছে। আমরা বলতে পারি এই দলের অস্তিত্ব একেবারেই শেষ পর্যায়ে। এবং একই সঙ্গে প্রশ্ন উঠতে পারে, গণ অভ্যুত্থান কি সত্যি সত্যি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে? এই কারণেই বলছি যে তাসনিম জারা নিঃসন্দেহে এনসিপির একজন তারকা নেতা এবং এই নির্বাচনে নিঃসন্দেহে অন্তত এনসিপির জন্য একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। তাকে দিয়ে
দলের পক্ষ থেকে অনেক কিছু করানো হয়েছে, অনেক কিছু শো অফ করানো হয়েছে, কিন্তু সেই তাসনিম জারাই হুট করে দল থেকে পদত্যাগ করলেন। কেন পদত্যাগ করলেন? কি কারণে তাকে পদত্যাগ করতে হলো? কি কারণে তাকে স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে? এসব প্রশ্নের উত্তর তিনি না দিলেও মানুষের কাছে এখন অনেকটাই খোলাসা। তাসনিম জারা জানিয়েছেন যে তিনি পদত্যাগ করছেন এবং স্বতন্ত্র হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই কথা জানিয়েছেন এবং ঢাকা 9 আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি যেটি লিখেছেন একটু ছোট করে আপনাদের বলি, যে তিনি বলছেন, আমার স্বপ্ন ছিল একটু রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। মনের পরে আরো কিছু বিষয় লিখেছেন, আরো দুটি সিদ্ধান্তের কথা লিখেছেন। তার এই যে সিদ্ধান্তের কথা, দল ছাড়ার কথা কিংবা দল থেকে পদত্যাগ করার বিষয়টি তিনি জানালেন। এই বিষয়ে এনসিপির যারা শীর্ষ নেতৃত্ব আছেন তারা কেউ মুখ খুলছেন না। কেউ বলছেন তিনি তার নিজের সিদ্ধান্তে দল ছেড়েছেন, কেউ বলছেন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র একটি নোটিশ দিয়ে তিনি দল ছেড়েছেন, তিনি দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি। কি সে সিদ্ধান্ত দলের ছিল যে সিদ্ধান্তের জন্য তাসনিম জারাকে অপেক্ষা করা লাগতো? আমরা এও জানি যে সম্প্রতি আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা এনসিপি ত্যাগ করেছেন এবং গত 2 দিন ধরে যে আলোচনাগুলো চলছে সবার মাঝে, সেই জায়গা থেকে তারা একে একে পদত্যাগ করছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।